আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর জীবন সম্পর্কে। হাসান নাসরুল্লাহ একটি শিয়া ফ্যামিলিতে জন্মগ্রহণ করে বৈরুতে 1960 সালে। তার পিতা ছিলেন একজন মুদি দোকানি এবং খুবই একটি সাধারণ ফ্যামিলি থেকে হাসান নাসরুল্লাহ উঠে আসেন। একজন বালক হিসাবে হাসান নাসরুল্লাহ ছিলেন অত্যন্ত চৌকস এবং ইসলাম অনুরাগী। যখন 1975 সালে লেবাননে সিভিল ওয়ার শুরু হয়, তখন হাসান নাসরুল্লাহর ফ্যামিলি বৈরুতের দক্ষিণে তার জন্মস্থানে স্থানান্তরিত হয় এবং হাসান নাসরুল্লাহ তার 15 বছর বয়সে লেবাননের শিয়া প্রধান প্যারামিলিটারি গ্রুপে যোগদান করে, যার নাম ছিল আমাল। এবং তার পরপরই সে ইরাকে পড়াশোনার উদ্দেশ্যে লেবানন থেকে ইরাকে হিজরত করেন এবং সেখানে কিছুদিন পড়াশোনা করার পরে পুনরায় লেবাননে ফিরে আসেন এবং আমালে যোগদান করেন এবং খুব দ্রুতই তিনি আমালের একজন কমান্ডার হিসাবে আত্মপ্রকাশ করেন। অন দ্য আদার হ্যান্ড 1982 সালে হিজবুল্লাহ নামক কট্টর ইসলামপন্থী এবং ইরানপন্থী এই সংগঠনটি তাদের কার্যক্রম শুরু হয় লেবাননে এবং হাসান নাসরুল্লাহ পরবর্তীতে এই আন্দোলনের সাথে যোগদান করেন, যাকে হিজবুল্লাহ কিংবা আল্লাহর দল বলা হচ্ছে। 1982 সাল থেকে তিনি হিজবুল্লাহর সাথে যুক্ত আছেন। ইন দ্য লেট 1980s হাসান নাসরুল্লাহ যখন হিজবুল্লাহর মিলিটারি র্যাঙ্কে অনেক উপরে উঠে, তখন হিজবুল্লাহর সিনিয়র নেতৃবৃন্দ তার সুদূর প্রসারী ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে ইরানে উচ্চতর পড়াশোনার জন্য পাঠায়। ইরানের কোম শহরে হাসান নাসরুল্লাহ তার পরবর্তী পড়াশোনা সম্পন্ন করেন এবং 1989 সালে হাসান নাসরুল্লাহ লেবাননে পুনরায় ফিরে আসেন এবং তার পরপরই লেবাননের সিভিল ওয়ার শেষ হয়। 1992 সালে তৎকালীন হিজবুল্লাহর প্রধান আব্বাস আল মুসাই যখন ইসরায়েলের হামলায় মৃত্যুবরণ করেন, তার পরপরই হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পারিবারিক জীবন সম্পর্কে যদি বলতে হয়, তবে হাসান নাসরুল্লাহর স্ত্রী ছিলেন ফাতেমা ইয়াসিন এবং তাদের 4 জন সন্তান ছিল: মোহাম্মদ জাভেদ, জয়নাব, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ মাহদি। 1997 সালের 12 সেপ্টেম্বর রাতে ইসরায়েলের একটি অ্যাম্বুশে হাসান নাসরুল্লাহর সর্বশেষ সন্তান মোহাম্মদ মাহদি মারা গিয়েছিলেন। যখন অন্যান্য সোলজারদের সাথে মোহাম্মদ মাহদি মারা যায়, ইসরায়েল হাসান নাসরুল্লাহকে প্রস্তাব দেয় যে বন্দি বিনিময়ে তার সন্তানের লাশ হাসান নাসরুল্লাহ চাইলে গ্রহণ করতে পারে। হাসান নাসরুল্লাহ বলেছিলেন, আমার সন্তানের মতো আরো লাখো সন্তান লেবাননে অপেক্ষা করছে ইসরায়েল বধ করার জন্য, অতএব আমার একজন সন্তানের প্রয়োজন নেই। 25 মে 2024 সালে হিজবুল্লাহর মিডিয়া ঘোষণা করে যে নাসরুল্লাহর মা আজ্জা হাসান মৃত্যুবরণ করেছেন। হাসান নাসরুল্লাহর শাসনামলে ইসরায়েল লেবানন যুদ্ধ হয়েছে 2006 সালে একবার, 2023 সালে একবার। 2006 সালের ইসরায়েল লেবানন কনফ্লিক্টে অ্যারাউন্ড 30 থেকে 35 দিন যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে বীরত্বের সাথে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে একটি ট্রুসের মাধ্যমে সেই যুদ্ধ বন্ধ হয়। হাসান নাসরুল্লাহ 2006 সালের যুদ্ধের পরপর লেবাননে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে, কারণ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিরক্ষা গড়ে তুলেছিল এবং এই বীরত্ব গাথা সমস্ত লেবানন তথা আরব বিশ্বে ছড়িয়ে যেতে থাকে। এই প্রেস্টিজকে কাজে লাগিয়ে হাসান নাসরুল্লাহ লেবাননের যে পার্লামেন্টে একটি স্ট্রং পজিশন তৈরি করে এই মিলিশিয়া গ্রুপগুলো সমন্বিতভাবে আরো বেশি পরিমাণ সিট দাবি করে এবং সেটা পেয়েও যায় এবং তারা ভেটো পাওয়ার পেয়ে যায়। অর্থাৎ লেবাননের পার্লামেন্টে যে কোনো ধরনের ডিসিশন গ্রহণ করতে হলে
হিজবুল্লাহ এবং তার অপোজিশন বা সমসাময়িক যে সমস্ত দলগুলো রয়েছে এই দলগুলোর সম্মতি থাকতে হবে, আদারওয়াইজ কোনো বিল পাস হবে না। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান থাকাকালীন সিরিয়াতে সিভিল ওয়ার হয়। আপনারা জানেন আরব বসন্তের সময়ে বিভিন্ন সরকার প্রধান যখন পতন হতে থাকে, ঠিক সেই সময়ে সিরিয়াতেও বিদ্রোহ শুরু হয়। সিরিয়ার সরকারি বাহিনী এবং ইসলামিস্ট বিরোধী বাহিনী কনফ্লিক্টে যুক্ত হয়। সেই কনফ্লিক্ট শুরু হয় 25শে মে 2013 সালে। হাসান নাসরুল্লাহ তখন ঘোষণা করেন যে হিজবুল্লাহ সিরিয়ান সিভিল ওয়ারে ইসলামিস্ট এক্সট্রিমিস্ট অর্থাৎ ইসলামী যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সরকারি বাহিনীর পক্ষে তারা বিভিন্ন শহরে যুদ্ধ করে, বিশেষ করে কুসাইর শহরে। এবং এই যুদ্ধে নাসরুল্লাহর ভাগিনা মৃত্যুবরণ করে। সর্বশেষ 2023 সালে যখন হামাস ইসরায়েলে অ্যাটাক করে অক্টোবর 7-এ, তখন এট দ্য সেম ডে হিজবুল্লাহ হামাসের পক্ষে তাদের সহায়তা এবং সাপোর্টের কথা ব্যক্ত করে। 2024-এর মাঝামাঝি থেকে শুরু করে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের কনফ্লিক্ট অনেক বেড়ে যেতে থাকে এবং সেপ্টেম্বরের শুরু থেকে এটি অনেক ঘনীভূত হতে থাকে। সর্বশেষ 25শে সেপ্টেম্বর 2024 সালে হিজবুল্লাহ তেল আবিব লক্ষ্য করে প্রচুর পরিমাণে মিসাইল ছুটতে থাকে। সর্বপ্রথম অর্থাৎ 2023 থেকে 24 এই কনফ্লিক্টের মধ্যে তেল আবিবে তারা কখনোই ক্ষেপণাস্ত্র হামলা করেনি, কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিত ছিল, যুদ্ধের ময়দান উত্তপ্ত ছিল, তার পরিপ্রেক্ষিতে 25শে সেপ্টেম্বর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে এবং তার প্রতিক্রিয়ায় ইসরায়েল সমস্ত লেবাননে বিশেষ করে বৈরুতে বোমা হামলা শুরু করে বিমান থেকে। এবং এমনই একটি হামলায় 27শে সেপ্টেম্বর শুক্রবার 2024 সালে হাসান নাসরুল্লাহ ইরানের একজন শীর্ষ কমান্ডার সহ এবং তার মেয়ে জয়নব সহ বৈরুতে তার নিজস্ব বাংকারে শাহাদাত বরণ করেন এবং এভাবেই এই বিশাল বিপ্লবীর জীবন অবসান হয়। আপনারা জেনে থাকবেন আমরা সাধারণত আমাদের দেশে শিয়া সুন্নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করি। শিয়ারা সুন্নিরা শিয়াদের শত্রু মনে করে, অথচ আমরা দেখলাম যে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধের যে শুরুটা হয়েছে 2023-এর 7 অক্টোবর এবং এখনো চলছে, এই যুদ্ধে সর্বতোভাবে শিয়া প্রধান দেশগুলো ইয়েমেন, ইরান, লেবানন, ইরাক, সিরিয়া সর্বোচ্চ পর্যায়ে সহায়তা অব্যাহত রেখেছে এবং যার ফলশ্রুতিতে ইরানের প্রেসিডেন্ট, যদিও এটা বিতর্কিত, ইব্রাহিম রইসি মৃত্যুবরণ করেন এবং সর্বশেষ শিয়া দলের নেতা হিসাবে হাসান নাসরুল্লাহ মৃত্যুবরণ করেন। তো এই থেকে আমরা এই বিষয়টা সামারাইজ করতে পারি যে শিয়া সুন্নির এই কনফ্লিক্টটা আমাদের আর এগিয়ে নেওয়ার সময় নেই, এটা এখানেই শেষ করা উচিত। এবং শিয়া সুন্নি ভাই ভাই, আমরা সবাই মুসলিম, এই স্লোগানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশা করছি যারা এই যুদ্ধে শহীদ হয়েছে, হাসান নাসরুল্লাহ, ইসমাইল হানিয়া কিংবা ইব্রাহিম রইসি সহ সবাই জান্নাতের সর্বোচ্চ মাকাম অধিষ্ঠিত হবেন। আল্লাহ হাফেজ।